মায়ের বাড়ি আসার একদিন পর থেকেই আমি সোনা মায়ের একটা পরিবর্তন খেয়াল করছি। তবে এই পরিবর্তনটা আমার জন্য খুব একটা ভালো নয়, আমার জন্য একটু চিন্তার কারণে রয়েছে, যেহেতু আমি ভোরবেলায় উঠে পড়েই এই ভিডিওর ভয়েস ওভার দিয়ে থাকি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন বাজবে সকাল ওই 5:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি, আমি ভয়েস ওভারের কাজটা একটু সকাল সকাল দেওয়ারই চেষ্টা করি, কারণ একটু বেলা হলে রোদের জোরও বাড়ে, গরমও বাড়ে। তখন ওই ফ্যানের তলায় না বসে ওই ছাদেতে বা উপরেতে যে ভয়েস ওভার দিতে বেশ কষ্ট লাগে। আর সোনামাকেও সারাদিন টাইম দিতে পাবো যদি সকালেই ভয়েস ওভারের কাজটা সেরে নিই। তো সেই কারণে বিশেষ করে বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, আমি সকালেই ভয়েস ওভারের কাজটা সেরে নিই। তো এখন 5:30 মতো বাজছে। এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠলাম। উঠে পরেই বাইরের ওয়েদার দেখে আমার তো মাথায় হাত, কারণ এই ওয়েদারটি আমাদের পক্ষে বেশ ভালো লাগছে। বেশ মনোরম ওয়েদার, কি সুন্দর বাতাস দিচ্ছে। তবে সোনামায়ের পক্ষে তো একদমই ভালো নয়। সোনামা বলে নয়, যে কোনো বাচ্চার পক্ষেই এই ওয়েদারটা একদমই ভালো নয়। আর এই কারণেই বিশেষ করে এখন বাচ্চাদের শরীর খারাপও হচ্ছে। মেঘটাও বেশ ঘন কালো করেই রয়েছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামাবে। তো সকাল থেকে এরকম ওয়েদার আমার মোটেও ভালো লাগে না, কারণ এখন সোনামাকে নিয়ে আমার চিন্তা হয়। তবে আগে বেশ ভালো লাগতো জানেন তো এরকম ওয়েদার। আগে তো ওই বাচ্চা ছেলের চিন্তাটা করতাম না, যে বাচ্চা ছেলে থাকবে, বাচ্চা ছেলের কষ্ট হবে। ঠিক এই কারণেই আমার বেশি চিন্তাটা হচ্ছে, কারণ মায়ের বাড়িতে এসে সোনা মায়ের একটা লক্ষণ আমি খেয়াল করছি, যে সোনামা না রাত্রে এক ফোঁটাও জ্বালাচ্ছে না, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। ওনাদের সাথে কথা বলতে না বলতেই এইদিকে বৃষ্টিও নামিয়ে দিয়েছে। আমি উপরেতে এলাম ভয়েস ওভার দেওয়ার জন্য, তারপরে দেখছি বৃষ্টি নামিয়ে দিয়েছে। তবে এই বৃষ্টিটা হয়তো আজকে সারাদিন চলবে না, ওই 1 থেকে 2 ঘন্টা মতো হবে, তারপরেই থামিয়ে দেবে। কারণ খুব যে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, ওই মাঝারি ধরনের হচ্ছে, তবে ফোঁটাগুলো একটু বড় বড়ই পড়ছে। ঠিক এই কারণেই আমি বেশি করে ভয়টা পাচ্ছিলাম, কারণ সোনামা যদি সকালে উঠে পড়ে, এই সকালের ঠান্ডাটাও ওর লেগে যাবে, আর আমার ভয়েস ওভারের কাজটাও কমপ্লিট হবে না। আর শ্বশুরবাড়িতে থাকলে এমনটা চললে তো চলবে না বলুন, কারণ শ্বশুরবাড়িতে থাকলে সকালে ভয়েস ওভারটা দিলে সারাদিন কোনো টেনশন থাকে না, কাজগুলো টাইম বাই টাইম করতে পাই, আর সোনামাকে টাইমও দিতে পাই। এইখানে থাকছি, হয়তো মাকে আধ ঘন্টা ধরিয়ে পরে আমি ভয়েস ওভারটা দিয়ে চলে আসবো, তার মাঝেও আমি সোনামাকে সব কিছুই করাতে পারবো। তবে শ্বশুরবাড়িতে সেটা পারবো না। মায়ের বাড়ি পাঠিয়ে যদি ভয়েস ওভার দিই, তার মাঝে যদি সোনা মায়ের জল পিপাসা পাই, সেটাও মায়ের হাতে খাবে না, সেটাও আমাকে খাওয়াতে হবে। তো সেই নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। তো যাই হোক, দেখাই যাক সোনা মায়ের এই পরিবর্তনটা কতদিন চলতে থাকে। ওইদিকে ভয়েস ওভারের কাজ সেরে আমি নিচেতে চলে এসেছি। আজকে একটু সকাল সকাল কাচাকুচি করে নিচ্ছি। এসের থেকে মা আমাকে কাচতে দেয়নি, মা নিজেই কাচছিল। মায়ের যেহেতু একটু হার্টের প্রবলেম রয়েছে, তো সেই কারণে একটু বেশি পরিমাণের চাপটা মাকে দেওয়া চলবে না। ওই টুকিটাকি যদি সোনামায়ের জামা কাপড়গুলো ছিল, ওগুলো না হয় মা কাচাকুচি করে নিচ্ছিল। তবে আজকে একটা মোটা কাঁথা রয়েছে জানেন তো, সোনামা কালকে রাত্রে এটাতে টয়লেট করে দিয়েছে। আর আজকে ওয়েদারটাও তো খুব একটা বেশ ভালো নেই, তো সেই কারণে ভাবলাম যে সকাল সকাল কেচে পরে না হয় মিলে দিই। ওইদিকে সোনামা কিন্তু এই মুহূর্তে উঠে পড়েছে। আমি ভয়েস ওভার দিতে গিয়েছিলাম, সেই মুহূর্তে উঠে পড়েছে। এই দিক থেকে একটা নিশ্চিন্ত জানেন তো। এই যে বাপের বাড়িতে রয়েছি, ভয়েস ওভার দিতে চলে গেছি, মা উঠিয়ে ব্রাশ করিয়ে খাবার করে দিয়েছে। এরপর আমি শুধু এই জামা কাপড়গুলি মিলেই ওকে খাবারটা খাইয়ে দেবো। তবে শ্বশুর বাড়িতে ওই নিশ্চিন্তটা নেই। সোনামা উঠলে আমাকেও তার সাথে ছুটতে যেতে হবে সোনামায়ের কাছকে, কারণ সোনামায়ের সব কিছুই ওইখানে আমাকেই করাতে হয়। আর কেই বা করে দিবে বলুন, শ্বশুর বাড়িতে কি প্রতিদিন প্রতিনিয়ত ওইটা করা সম্ভব? ওইটা তো কারোরই সম্ভব নয়। তো সেই কারণে একটু বেশি চিন্তাতে রয়েছি। তো মোটা কাঁথাটা আমি মোটেও করতে পারিনি, ওই জল সহই আমি ওই পাঁচিরটি মিলে দিয়ে চলে এলাম। মা বললো প্রথমে পাঁচিরটা মিলে দিয়ে জলটা ঝরলে না হয় তারে আরে করে দেবো। তো আর ওই ভারী কাঁথাটা তারে মেলাও যাবে না, কারণ তারে মিললে না ওই তারগুলি ছিঁড়ে যাওয়ার ভয় আছে, কারণ অনেকটাই ভারী তো কাঁথাটা। তো যাই হোক, এইদিকে আমার সব কিছুই ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে শাড়িটা ধুয়ে নিলেই আমার আজকের কাচাকুচি কমপ্লিট। এই সকাল সকাল কাচাকুচি সেরে নিলে আমার মনটা বেশ ভালো লাগে। ওই যে শ্বশুরবাড়িতে একটা অভ্যাস হয়ে গিয়েছে সকাল
করে কাচাকুচি করার। তবে মা আমাকে এত চিল্লাচ্ছিল এই কাচাকুচি করার জন্য। মা এই সকাল সকাল কাচাকুচিটা মোটেও পছন্দ করে না। মা একেবারে স্নান করতে যাচ্ছিলো, তখন কাচাকুচি করে বেরিয়ে যাচ্ছিলো। সোনা মায়ের জন্যই মা একটু বেশি বকাবকি করে যে তোর যদি ঠান্ডা লাগে তাহলে সোনা মায়েরও ঠান্ডা লেগে যাওয়ার ভয় রয়েছে, আর তোর যদি ঠান্ডা লেগে যায় তাহলে সোনা মাকে কে করবে বল। কারণ সোনা মা কারো হাতে খাবার খায় না। আমার যদি শরীর খারাপ হয়, আমি যদি সোনা মাকে খাবার খাওয়াতে নাই পারি, তবে সোনা মা হয়তো উপসে চলে যাবে। এখন ওয়েদারটি বেশ ভালো লাগছে, হালকা রোদও দিয়েছে, হালকা বাতাসও দিচ্ছে। আর এই যে এইদিকে মা দেখছি হাত ভর্তি জামা, হাত ভর্তি প্যান্ট, টুপি সব কিছু একদম পরিয়ে সোনামাকে রেডি করিয়ে দিয়েছে। আপনারা তো এর আগের ভিডিওতেই দেখেছিলেন যে আমার বাপের বাড়ির কাছে অনেকগুলোই বেশ গোয়াল রয়েছে, আর আমি যে রুমটিতে ভয়েস দিয়ে থাকি ওই রুমটির পাশেই রয়েছে। তো ওই ভয়েসটা একটু ইগনোর করবেন, কারণ আমি যতবার ভয়েস দিতে যাচ্ছি ওরা বারবার ডেকে যাচ্ছে। আমার আর ভয়েস দেওয়াই হবে না যদি ওদের ভয়েসের জন্য আমি ভয়েসটা বন্ধ করে দিই। তো যাই হোক, এইদিকে আমার সব কটা মেলাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর সোনামা আমার কাছকে এলো ও কলে চাপার জন্য। জানেন তো, অনেকক্ষণ থেকেই কলে চাপতে খুঁজছিল, তবে বেচারাকে কলে নিতে পারছিলাম না। ভাবলাম এই জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে না হয় হাতটা মুছে নেব। যেহেতু ভিজে হাত ছিল, ওর ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে আর কলে নিচ্ছিলাম না। এদিকে সোনামাও গিয়েছে বাড়ি, আর মাও একবার মামা বাড়ি গেল। মামা দিদা কালকেই ফোন করেছিল মাকে যে কালকে সকালে একবার মতো আসবি, খেপির জন্য 5 থেকে 6টা মতো ডিম নিয়ে যাবি। যেহেতু আমাদের বাড়িতে মুরগি চলে না, সন্ন্যাসী ঠাকুর রয়েছে, মা মনসা রয়েছে, তো সেই কারণে আমরা কেউই মুরগি খেতে পাই না। তো মা দিদাকে বলেই রেখেছিল কটা মতো ডিম দেখে রাখবে, খেপি যখন আসবে তখন না হয় আমি নিয়ে আসবো। তো মা ওই ডিমগুলোই আনতে গিয়েছে। আজকে সকালেই দিদা খবর পাঠিয়েছিল যে ডিমগুলো পেয়েছি, তাহলে একবার মতো নিয়ে যা। গ্রামে বাপের বাড়ি আর গ্রামে মামার বাড়ি হওয়ার কী যে সুবিধা সে একমাত্র আমিই জানি। জানেন তো, এই গ্রামে বাপের বাড়ি হওয়ার সুবিধাটা সোনামা হওয়ার পর থেকে আমি যেন একটু বেশিই বুঝতে পারছি। কারণ সোনামা হওয়ার পর থেকে যাবতীয় সোনামায়ের সব কিছু মাই বেশিরভাগ করেছে। ছোটোবেলায় তো আমাকে স্নান করিয়ে দিতেই হয়নি, কারণ ছোটোবেলায় স্নান করাতে অনেকজনেরই ভয় লাগে, কারণ সেটা তো অভ্যাস থাকে না। তো সেই কারণে ওই দিক থেকে আমি ভীষণই লাকি এই গ্রামে বাপের বাড়ি আর গ্রামে মামা বাড়ি হওয়ার জন্য। আর দিদা এখনও পর্যন্ত টুকিটাকি ভালো মন্দ যা খাবার করে থাকে বা কেউ যদি দিয়েও যায়, সেটা আমার জন্য রেখে দেয়, মায়ের হাতে দিয়ে পাঠায়, আমি আবার মায়ের বাড়িতে এসে খেয়ে যাই। তো এই দিক থেকে আমি ভীষণ লাকি, জানেন তো, কারণ দিদা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো ঠাকুমা ওইদিকে বনিয়ে দিয়েছিল আর মা একদম রেডি করে রেখে দিয়েছিল। তো ঠাকুমাকে বললাম যে ঠাকুমা কুসুম নেই, তাহলে 2টি কুসুম দিতাম। তো ঠাকুমা বললো হ্যাঁ আছে, দেখ ওই পর্দাটার পেছনেই আছে। তো অল্প মতো কুসুম দিলাম। এই পেঁয়াজির পকোড়াতে বা কপিজির পকোড়াতে অল্প পরিমাণে কুসুম দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, জানেন তো। এইদিকে 1 কড়াই মতো ছেঁকে রেখেছি, আর ওইদিকে মেজদি ভাই ফোন করেছে, তো মেজদি ভাইয়ের সাথেই কথা বলছি। আর এইদিকে গরম গরম একটা পকোড়া করেছি, আর না খেলে হয়, আবার নিজের হাতের পকোড়া খেয়ে দেখি কেমন লাগছে। খেয়ে দেখলাম বেশ কিন্তু ভালো লাগছে। মা যেহেতু সব কিছু পরিমাণ দিয়েই রেখেছিল, তো সেই কারণে এখানে আমার কোনো হাত নেই, এখানে মায়েরই হাত। কারণ মা নুন ঝাল মিষ্টি একদম সব কিছু পরিমাণ মতো দিয়ে গিয়েছে। আমি শুধু ওই তেলে ছাঁকছি আর তুলছি, এইটুকুই আমার কাজ। এই গরম গরম পকোড়া মনে হয় নিমেষেই 5 থেকে 6টা মতো খেয়ে নেবো। তবে এখনকার যা ওয়েদার, এই 5 থেকে 6টা মতো খেলে হয়তো আমি একটু পর থেকেই পটি যাবো বা বমি আরম্ভ হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে একটা নিয়েছি, আবারও একটা নিয়েছি, জানেন তো, মন আর মানতে চাইছে না ওই যে গরম গরম পকোড়ার যে স্বাদ। তো যাই হোক, এইদিকে 2 কড়াই মতো হয়ে গেল, আর 1 কড়াই মতো রয়েছে, আর অল্পখানি রয়েছে, মিনিমাম ওই 5টা থেকে 6টা মতো হবে, তাহলেই আমার পকোড়া ভাজা শেষ হয়ে যাবে। এরপরে সোনামা এলে সোনামাকে একবার মতো খাইয়ে দেবো। সেই সকালে উঠেছি তখন খাইয়েছি, আর একবার মতো বাবার সাথে ঘর গেল, তো ঘর থেকে ঘুরে আসুক, তারপরে না হয় একবার জল খাওয়াবো, তারপরে সুজিটা করে পরে খাবারটা খাইয়ে দেবো। এই যে এইদিকে আমার পকোড়া ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। কার কার এই পকোড়াগুলি দেখে লোভ লাগছে, আবার বাইরে এমন ওয়েদার, এই বৃষ্টি পড়ছে, হালকা বাতাস দিচ্ছে, এই আবহাওয়াতে এই পকোড়া দারুণ লাগবে। ওইদিকে ঠাকুমা সবজি বানাচ্ছিল, আর ওইদিকে সোনামাও একবার মতো ঘর এসেছিল। তো অল্প পরিমাণে জল খাওয়ালাম, একবার মতো টয়লেট করলো, আবারও মেজো কাকু নিয়ে চলে গিয়েছে। এই সাইডে আজকে একটা ঢালাই রয়েছে, তো এখানে মেজো কাকুর নিমন্ত্রণ রয়েছে, তো এসেছিলো, একবার মতো বাড়ি নিয়ে গেল, বললো একবার মতো নিয়ে যাচ্ছি, একটু পরে আবার দিয়ে যাচ্ছি। তো এখনও পর্যন্ত খাবার চাপাইনি, কারণ সোনামা এখনও পর্যন্ত সকালে যে পটি করে ওই পটিটা এখনও করেনি। ও পটি করার পরেই আমি ওকে খাবার খাই দেখি। সকালে ওঠার পর মাঝখানে যে তাল মিষ্টির জলটি দিয়ে থাকি, তাল মিষ্টির জলটিও আজকে দিইনি,
আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তো সেই কারণে আজকে দিইনি। যেদিন একটু তাপের পরিমাণটা বেশি থাকে সেই দিন আমি 2 থেকে 3 বার মতো ওই তাল মিষ্টিটি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে ঠাকুমা শাকগুলি বেছে নিচ্ছে। আর আজকে ঠাকুমারও না নিমন্ত্রণ রয়েছে ওই ঢালাই বাড়িতে। আজকে মা, আমি আর সোনামা খেতে। তো মা বললো সোনামায়ের জন্য ডাল কৌটো তো ডাল সেদ্ধ করতে দেবো, ওর জন্য আগে সবজিটা বনিয়ে দে। আগে সবজির মধ্যে গাজর আর আলুই রয়েছে, ওই গাজর আর আলুটাই সোনামায়ের জন্য বনিয়ে দিচ্ছি। ওইটা মা ওই ডাল কৌটোই করে একদম সেদ্ধ করে দেবে। কিছুদিন আবার হলো সোনামা ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করছে, তো সেই কারণে মা বলছে ও যেটা দিয়ে ভাত খাবে আমি সেটাই করে দেবো। তো সেই কারণে মা এরপরে ভাত চাপাবে। এই সবে মাত্র স্নান করে এসে মুড়িটা খেলো। ঠাকুরকে জল না দিয়ে মা বা ঠাকুমা কেউই মুড়ি খায় না, তো সেই কারণে মা এই সবে মাত্র চান করে এসে মুড়িটি খেলো, এরপরে ভাত চাপবে। আজকে সবজির মধ্যে হবে গাজরে, কুঁদুরিতে, আলুতে ভাজা, আর সারোতে মাছে, আর সয়াবিনের ঝোল হবে হয়তো, আর ওই পাট শাক। এই 3টে তরকারি আপাতত বানানো হয়েছে। তারপরে জানি না আবার যদি কোনো এক্সট্রা তরকারি বেরিয়ে যায়। তো এইদিকে আবার সোনামাও চলে এসেছে, আর মা বলছে ওর খাবারটা করে রেখে দে, ও একটু পরে পাটি করে তো করবে, কারণ আজকে অনেকক্ষণে উঠেছে, ও এরপরে ঘুমিয়ে যাবে। আর এই ঠান্ডা ওয়েদারে যদি সোনামা ঘুমিয়ে পড়ে না, ও অনেকক্ষণ বাদ আবার উঠে, জানেন তো। তো সেই কারণে মা বলছে ওই ভাজাভুজিটা বনিয়ে পরে ওর খাবারটা আগে করে নে, তারপরে অন্য কিছু করবি। ওইদিকে মা রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, তাই কারণেই আমি খাবারটা করব, না হলে মাই অন্য দিন গ্যাসেতে রান্না করতে করতে খাবারটা করে দেয়। আজকে যেহেতু ঠান্ডা আবহাওয়া রয়েছে, তো সেই কারণে মা বললো আমি না হয় বাইরে ভাতটা চাপিয়ে দিই। আর মাদের বাইরে ভাত চাপানো মানে বসে বসে জাল দিতে হবে। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 10:30 মতো বাজবে। এই মুহূর্তে আমার স্নান করে আসা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সেই যে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, এখনও পর্যন্ত কিন্তু ঘুমাচ্ছে। আর আমি খাবারটি করছিলাম সেই সময় পটি করেছিল। আমার এই পটি করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়াতে আমার বেশ ভালো লাগে, জানেন তো। আমার বেশ স্বস্তি লাগে যে না, সোনামা পটি তো করেছে আর খাবার খাইয়ে ঘুমাচ্ছে, তাহলে উঠে পড়ে অতটা তাড়াতাড়ি লাগে না। এইখানে তো উঠে পড়েই খাবার খাইয়ে দিতে পাবো, কোনো কাজও নেই, কোনো টেনশনও নেই। তবে শ্বশুরবাড়িতে একটু কাজের প্রেশারটা থাকে, তো একটু টেনশন থাকে যে এই কাজগুলো বাগাতে হবে, স্নান করে এসে তারপরে সোনামাকে খাবার খাওয়াতে পাবো। তো সেই কারণে যদি ওই মিডিল টাইমটায় সোনামা খাবার খেয়ে যদি ঘুমিয়ে থাকে, তবে আমার একটু টেনশনটা মুক্ত হয়। তো যাই হোক, কালকে আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম বড় খেপার পরীক্ষা চলছে, তো পরীক্ষা শেষ হলে ওদের স্কুলে হাতের কাজ জমা নেবে। তো এটার জন্যই দিদিভাই আর আবির খেপা আমাকে হাতের কাজ করার জন্য অনেক কিছু দিয়ে গিয়েছিল টুকিটাকি। তবে কালকে বিকালে দিদিভাইকে দেখেছিলাম যে আমি একটা ফুল চয়েস করেছিলাম যে এইভাবে করব। তো দিদিভাই বলল যে ওর নৌকা করার শখ হয়েছে। বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলের মন কখন যে কি হবে বলা যাবে না। তো ওদের মনের ইচ্ছা 2 সেকেন্ড বাদ বাদ চেঞ্জ হয়, জানেন তো। কারণ আমাকে কালকে সকালেই বলে গিয়েছিল যে কাকিমণি আমার জন্য একটা ফুলদানি করে দেবে। আবার ওর মাকে বলেছে নাকি যে মা আমার জন্য একটা নৌকা করে দিতে বলবে কাকিমণিকে। তো বাচ্চা ছেলের মন, আমি বলেছি আমাকে যেটা বলবি আমি সেটাই করে দেবো। তো দিদিভাই বললো এই নৌকাটাই করে দিবি কার্ডবোর্ডটা দিয়ে। আর এই নৌকাটা বেশ ছোটোই দেখাচ্ছিল ফোনে, আর এই কার্ডবোর্ডটাতে হয়েও যেতেও, ওই যে মাঝে মাঝে কাটা ছিল ওই ফুলদানি আরে করলে কিন্তু এই কার্ডবোর্ডটাই হতো না। তবে এই ছোটো মতো নৌকাটা দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। আর ও কিন্তু বেশ ভালো রকমই চয়েস করেছে। ওই ফুলদানিটা করলে একটু বেশি কাটাকুটি করতে হতো, তবে এটা একটুকু মানে সাইজ বাই সাইজ কাটতে হবে, ওইটা একটু বেশি প্রবলেম। তাছাড়া নৌকাটা করতে বেশ সহজ, আর একটু চিটোতে আরে বেশি একটু অসুবিধা হবে, যেহেতু একটু কার্ডবোর্ড রয়েছে তো একটু মোটা ধরনের। তবুও 2 রকমের আঠা দিয়ে গিয়েছে, একটা ফেভিকল আর একটা ফেভিকাম। নৌকাটির তলায় যে পাতটি হয় ওইটি ভালো করে পরিমাণ মতো ফোন দেখে দেখে কেটে নিলাম। ওইদিকে মায়ের ফোনটা নিয়েছি, মায়ের ফোনটা দেখে দেখেই আমি করছি। নিজে করবার ওই রকম আমার যোগ্যতা নেই, তবে ফোন দেখে দেখে যতটুকু পারবো চেষ্টা করব। ফোন দেখে আমি আগেও অনেক কিছু করেছি, তবে নিজের ইচ্ছাতে নিজের যোগ্যতাতে আমি কোনো কিছু করতে পারি না নিজের মনের থেকে। ওই ফোন দেখে দেখে আমি একদম সেম টু বাই সেম করার চেষ্টা করি, তবে একদম সেম সেম করতে পারি না, তবে যতটুকু করার ভালো করার চেষ্টা করি। তো যাই হোক, প্রথমে ওই সাইডের যে লেয়ারগুলি রয়েছে ওগুলি কেটেছিলাম, তবে একটু ছোট হয়ে গিয়েছিল। এবারে লেয়ারটি বেশ ভালো পরিমাণে হয়েছে, একদম পারফেক্ট সাইজ হয়েছে। আমি হাতের কাজ করেছি, তবে এই কার্ডবোর্ড দিয়ে খুব একটা বেশি হাতের কাজ করিনি। আমি যে আর্ট পেপারগুলি হয়ে থাকে ওই আর্ট পেপার দিয়ে আমি বেশি কাজ করেছি। ওগুলো পাতলা পাতলা, তো ওগুলো চিটাতে বেশ সুবিধা হয়। তো সেই কারণে ওগুলোরই ফুলদানি বা এই ওয়াল হ্যাঙ্গিং ওগুলোই আমি বেশিরভাগ করেছি। এই কার্ডবোর্ড দিয়ে হয়তো 2 থেকে 3 বার মতো কাজ করেছি।
দিয়েছি, তবে খেপার জন্য করছি। ও যেহেতু স্কুলে হাতের কাজে দেবে, আমি মন থেকে চেষ্টা করব যে যতটা ভালো করার। তো যাই হোক, এই যে সাইডে যে চিটানোটা বললাম না, কার্ডবোর্ডে চিটানোটা একটু বেশি দেরি হয়, তো এইটার জন্য একটু বেশি টেনশন লাগছিল যে এটা চিটাতে পারবো। তো অনেকক্ষণই বেশ ধরেছিলাম, মিনিমাম 5 থেকে 10 মিনিট ধরে থাকার পর অবশেষে চিটেছিল। তো দাঁড়ান, এক ধারের লেয়ারটা দেওয়া হয়েছে, এখন এক ধারেরটি রয়েছে, এইটা যাই হোক একটু মতো চিটেছে, আবার একটু করে ছেড়েও যাচ্ছে। আর এই যে দেখুন ওইদিকে আবার কি কাণ্ড হয়েছে, আঠাটা আবার পড়ে গিয়েছে। আমি খেয়ালই করিনি যে আঠাটা পড়ে গিয়েছে। উপরে যে মুখটা রয়েছে ওইটা থেকে যে কী করে বের করতে হয় আমি বুঝতে পারছি না পজিশনটা। তো সেই কারণে আমি ঢেলে ঢেলেই কাজটা করছিলাম, অল্প করে ঢালছিলাম আর মুখটা দিয়ে রেখে দিচ্ছিলাম। তবে মুখটা আলগা ছিল, কীভাবে যে খুলে পড়ে গিয়েছে আমি কিন্তু খেয়াল করিনি। তো যেহেতু সানে পড়েছি তো খুব একটা বেশি নষ্ট হয়নি, আমি প্রায় পুরোটাই কুড়িয়ে নিয়েছিলাম। আর বাদ বাকি যেটা ছিল এই যে আমি নৌকাটার কাজেই লাগিয়ে দিয়েছিলাম। আমার দুদিকে লেয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে মাঝে দুটো মতো লেয়ার দিতে হবে, ওই দুটো লেয়ারই আমি কমপ্লিট করার চেষ্টা করছি। এই নৌকাটা খুব একটা যে ভীষণ খাটুনি তা কিন্তু নয়, তবে মাথায় ব্রেন লাগিয়ে কাজটা করতে হবে, একদম সাইজ বাই সাইজ সব কিছু কাটতে হবে, তবে এই যে নৌকাটি দেখতে ভালো লাগবে। এই যে নৌকার নিচটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে উপরে একটা ছাউনির মতো দিতে হবে, তবে সেই ছাউনিটা প্লেন হলে চলবে না, একটু যদি ওই ভিতরের একোবেকো যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা দেখতে হলে বেশ ভালো লাগবে। ফোনেতেও কিন্তু সেম দেখাচ্ছে, আমি ফোন দেখে দেখেই পুরো কাজটা করছি। আমি তো আগেও বললাম যে আমার নিজের যোগ্যতা নেই যে আমি নিজের মন থেকে কোনো একটা কিছু তৈরি করতে পারবো। আর ওইদিকে আবির খেপাও এসেছে, বাচ্চা ছেলের মন বললামই তো, ওরা যদি কাউকে কোনো জিনিস করতে দেয়, জিনিসটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ওরা একটু নুসপুস করে যে কখন জিনিসটি কমপ্লিট হবে। এই যে দেখুন আমার নৌকাটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এখনও পর্যন্ত একটি জিনিস ঘাটতি রয়েছে, ওই যে দাঁড়টি রয়েছে ওইটা একটু পরেই করব, কারণ ওইদিকে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু মতো তাল মিষ্টির জলটা খাইয়ে থাকি, আগে সারাদিন একবারও খাওয়াইনি। আর নৌকাটি কেমন হয়েছে আপনারা কিন্তু আশা করছি কমেন্ট করে জানাবেন। এখন ঘড়ির কাটায় দুপুর ওই 1টা মতো বাজে, এই মুহূর্তে আমরা ভাত খেতে বসলাম। আপনাদেরকে তো আগেই বলে দিয়েছিলাম যে আজকে সবজির মধ্যে কী হবে, আর কোনো এক্সট্রা সবজি হয়নি, ওই পাট শাক হয়েছে একটু বেশি করে রসুন দিয়ে, আর ওই গাজরে আলুতে কুঁদরিতে ভাজা হয়েছে, আর ওই দিকে মাছে আলুতে আর সারোতে ঝোল হয়েছে। আর এই ঝোলটা আমার কী যে খেতে ভালো লাগে, সব থেকে ভালো লাগে সারোগুলি, সারো খেতে তো আমার ভীষণই ভালো লাগে, সারোর ঝোল বলুন সারোর ঝাল বলুন আমার খেতে দুর্দান্ত লাগে। তো সেই কারণে মাকে বলেছিলাম আমার জন্য বেশি করে সারও দেবে, আমি কিন্তু বেশি পরিমাণে সারও খাবো, আর আমাকে মা বেশ অনেকখানি সারও দিয়েছে। এখন সন্ধে ওই 6টা সাড়ে 6টার মতো বাজবে ঘড়ির কাটায়, এই মুহূর্তে আমরা মোমো করতে আরম্ভ করেছি। সকাল থেকেই জানতাম যে মোমো হবে, সকাল থেকে প্রিপারেশন চলছিল, পুর করা, চাটনি করা, ময়দা মাখা সব কিছুই। তবে আমি আর এই বড় ব্লগে এই মোমো রেসিপিটা শেয়ার করলাম না, আমি একটা মিনি ব্লগের সাহায্যে মোমো রেসিপিটা পুরোটাই শেয়ার করে দেবো। তো আমাদের পাড়াতে আজকে একটা নামঘরও রয়েছে, ওইটার একটু ভয়েসটা আসতে পারে, তো ওইটাকেও একটু ইগনোর করবেন, ওইটা তার কিছু করার নেই, আর আমাকে ভয়েসটা দিতেই হবে, কারণ ওইটা এখন রাত্রি পর্যন্ত চলবে, আমি যে একটু পরে দেবো তারও কোনো উপায় নেই। আর ওই যে ওইদিকে ঠাকুমা বেলে বেলে দিচ্ছে, আর এইদিকে আমি গড়ে গড়ে দিচ্ছি। এই মুহূর্তে এক ঝুলি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, প্রথমের ঝুলির সব কটা মোমোই শেষ হয়ে গিয়েছে, এই দ্বিতীয়বারের ঝুলিটারও কিছুটা পরিমাণে নেওয়া হয়েছে, আর এগুলি রাখা হয়েছে। এখনও পর্যন্ত দিদিভাই আর শ্বশুর মশাই বাকি রয়েছে, ওদের জন্য বিশেষ করে রাখা হয়েছে। আর মোমোগুলি খেতে বেশ ভালো লাগছিল আর বেশ নরমও হয়েছিল, আর শ্বশুর মশাই আর দিদিভাই যদি খেয়ে নেয় তবে আমার মনে হবে যে মোমো করাটা আমার সম্পূর্ণ হয়েছে। সবাইকে দিয়ে খেতে বেশ ভালো লাগে, কোনো কিছু করব একা একা খাবো এইরকম মন কিন্তু আমার নয়। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।